আসসালামু আলাইকুম। আজকে ক্লিপস্টোফেলের 25তম ক্লাসে আপনাদের স্বাগতম। আমাকে কেউ শুনতেছেন, দেখতেছেন কিনা একটু কমেন্ট করে একটু জানান। আশা করি শুনতেছেন। আজকে আমাদের টপিক হচ্ছে রিলেটিভ ক্লজেস। আমি শুরু করতেছি। তার আগে আমি একটু বইয়ের দিকে যাই। আচ্ছা, গত ক্লাসে আমরা 22 পর্যন্ত ছিলাম, আজকে আমাদের 23 থেকে রিলেটিভ ক্লজেস। একটু যদি বলতেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা বা ক্লিয়ার হচ্ছে কিনা, যারা আমার সাথে আছেন। আমরা খুব ভালোভাবেই জানি রিলেটিভ মিন্স রিলেশন। রিলেটিভটাকে আমরা খুব ভালোভাবে বুঝি, রিলেটিভ মানে আত্মীয় স্বজন বলি, রিলেশন মানেও কিন্তু আত্মীয় স্বজন, তবে এটা আমরা খুব কম লোকই জানি। হি ইজ মাই রিলেশন, আমরা এটা কিন্তু বললে অনেক সময় ভুল মনে করি। রিলেশন মানে মনে করি রিলেশনে থাকা, এমন কিন্তু নয়। আচ্ছা, আসি এবার এমন ধরনের ক্লজেস রেডি করব যে ক্লজেস গুলো হবে রিলেটিভ ক্লজেস, অর্থাৎ কোন ক্লজের সাথে আরেকটা ক্লজের কোনো রিলেশন থাকবে, অথবা তার পরিবর্তে আমরা কাউকে বসাতে পারবো, এমন ক্ষেত্রে আমরা রিলেটিভ ক্লজেস। আচ্ছা, দ্য রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ ক্লজের ফাংশনটা কার পরিবর্তে আসতেছে, কেন আসতেছে, আমরা তার ফার্স্ট দেখে আসতেছি দ্য রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি এবং কিভাবে তার ব্যবহার হয় দেখেন। A relative clause is used to form one sentence from two separate sentences. আবার রিপিট করি। আর রিলেটিভ ক্লজ, রিলেটিভ বলতে যার সাথে সম্পর্ক থাকে, সম্পর্কযুক্ত ক্লজ। ক্লজ মানে মনে আছে ক্লজ? কারো কি ক্লজ মনে আছে? যার একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা কিন্তু পুরা আমরা যত বইয়ে যত জায়গায় পড়তেছি ক্লজ কথাটা কিন্তু আছে, তো এটা ভালোভাবে জেনে রাখবেন। আর রিলেটিভ ক্লজ ইজ ইউজড টু ফর্ম ওয়ান সেন্টেন্স। একটা রিলেটিভ ক্লজ ব্যবহার করা হয় কেন? টু ফর্ম, গঠন করতে, ওয়ান সেন্টেন্স ফ্রম টু সেপারেট সেন্টেন্সেস। দুইটা আলাদা আলাদা সেন্টেন্সেস আছে, এটা থেকে আপনি একটাই রূপান্তর করবেন। যারা আমার সাথে দেখতেছেন অথবা ভিডিওটা পরে দেখবেন, আপনারা হয়তো আপনাদের মনে আছে কিনা, আপনারা কি জয়নিং সেন্টেন্স করছেন কিনা জানি না। আমরা কিন্তু ছোটবেলায় বা আমরা ইন্টারমিডিয়েটে জয়নিং সেন্টেন্স করছিলাম, দুইটা অথবা দুইটার অধিক সেন্টেন্স গুলোকে একটা সেন্টেন্সে রূপান্তর। এই ক্ষেত্রে এখন আমার দরকার হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজ কেন দরকার হবে? আমরা দুইটা সেপারেট সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করার জন্য খুবই প্রয়োজন। আচ্ছা, the relative pronoun replaces one of two identical noun phrases and relates the clauses to each other. এখন দেখেন এই শব্দটার অর্থ কে জানেন বলেন তো একটু? আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল এবং নন আইডেন্টিক্যাল, বিশেষ করে আমরা টুইন বেবিদের ক্ষেত্রে এই শব্দটা খুবই প্রচলিত বা আমরা জানি। দ্য রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যেগুলো রিপ্লেসেস, একটা জায়গায় কোন একটা কিছু পরিবর্তে বসবে, ওয়ান অফ টু আইডেন্টিক্যাল নাউন ফ্রেজেস, একটা অথবা দুইটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হচ্ছে যার শেষটা হয় নাউন দিয়ে। নাউন ফ্রেজ কি? যার শেষ হবে নাউন দিয়ে, তাহলে শুরু হয় কি দিয়ে? সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, আর্টিকেল দিয়ে হতে পারে, যে কোনো ডিটারমাইনার দিয়ে হতে পারে। আমি জাস্ট নাউন ফ্রেজটা বললাম। তাহলে দা রিলেটিভ প্রোনাউন রিপ্লেসেস ওয়ান অর টু আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল বলতে একই রকম, সমজাতীয় নাউন ফ্রেজ দিয়ে সেটা তার স্থানে, ওই জায়গার স্থানে পরিবর্তিত হবে। এন্ড রিলেটস দ্য ক্লজেস টু ইচ আদার, এবং ওই ক্লজের একটার সাথে আরেকটার একটা সম্পর্ক বা বন্ধন তৈরি করবে। দ্য রিলেটিভ প্রোনাউন্স এন্ড দেয়ার ইউজেস আর লিস্টেড হিয়ার। এখানে এবার রিলেটিভ প্রোনাউন কোথায়, কে, কিভাবে ব্যবহৃত হবে সেটা বলতেছি, আবার আমরা যাচ্ছি। আচ্ছা, আগে বলেন যে প্রথম আমরা যে তিনটা লাইন পড়ালাম, এই তিনটা লাইন বুঝছেন কিনা? প্রথম হচ্ছে রিলেটিভ প্রোনাউন
কেন ব্যবহার করা হয়? দুটা সেপারেট সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করতে। দ্বিতীয় লাইনে বলতেছে রিলেটিভ প্রোনাউন কার পরিবর্তে বসে? একটা কোন জায়গায় বসে? দ্য রিলেটিভ প্রোনাউন রিপ্লেসেস ওয়ান অফ টু আইডেন্টিক্যাল, দুইটা একই রকম আছে, একই রকম সমজাতীয় নাউন ফ্রেজ আছে, and relates the clause to each other, এবং দুইটা ক্লজ কি একটার সাথে একটা রিলেশন করে। এর পরের লাইনে আসতেছে যে আমাদের এখানে একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্টে কোন কোন রিলেটিভ প্রোনাউন গুলা আছে দেখেন। প্রোনাউন, প্রোনাউন যেমন দ্যাট, দ্যাট আমরা ব্যবহার করব কার ক্ষেত্রে বা কার পরিবর্তে কাকে রিপ্লেস করব? থিংস কে। হুইচ কাকে রিপ্লেস করব? থিংস কে। হু কাকে রিপ্লেস করবে? পিপল। অর্থাৎ এগুলো হচ্ছে বস্তুবাচক, আর হু এবং হুম হচ্ছে ব্যক্তিবাচক, দুইটাই পিপল। আর হুজ ইউজুয়ালি পিপল, হুজ বলতেছে কি ইউজুয়ালি পিপল, এখানে কিন্তু একটু শর্ত রেখে দিচ্ছি, ইউজুয়ালি সাধারণত পিপলকেই বোঝায়, তবে যে পিপল ছাড়া হতে পারবে না এমন কথা নাই। আমরা একটু নোটে চলে আসি। নোট, ইন স্পিকিং দ্যাট ক্যান বি ইউজড ফর পিপল। খেয়াল করেন তো এই কথাটা কি বললো? ইন স্পিকিং বলার জন্য, স্পোকেন ইংলিশে দ্যাট ক্যান বি ইউজড ফর পিপল, আমরা মানুষের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে পারবো শুধু বলার ক্ষেত্রে, বাট ফর্মাল ইংলিশে দ্যাট মিন্স রিটেন ইংলিশ আমরা এটার ব্যবহার করতে পারবো না। কথাটা বুঝেন নাই? আবার বলতেছি, অর্থাৎ আমরা সাধারণত দ্যাট ব্যবহার করি থিংস এর ক্ষেত্রে, কিন্তু আমি স্পিকিং এ এই পিপল অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কথা বলার সময়, কিন্তু আমি লিখতে পারবো না। আমরা অনেক সময় সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমরা কিন্তু বলি দিস ইজ মি অথবা দিস ইজ বুলবুল আহমেদ, এই যে ব্যাপার দিস ইজ, এটা কিন্তু ফর্মাল নয়, এটা বলা যায়, কিন্তু আপনি যখন ফর্মালি যখন ভাইবা বলছি ফেস করবেন, আপনি যদি দিস ইজ বলেন আপনাকে প্রথমেই রাস্ট্রিকেট করা হবে, আপনাকে বলতে হবে আই অ্যাম। সো ফর্মাল এবং ইনফর্মালের ভিতরে ডিফারেন্স আছে। আপনি দ্যাটটাকে ব্যবহার করবে, দ্যাট ইজ মি, আমরা কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করি দ্যাট ইজ মি, বাট নট ইন ফর্মাল রিটেন ইংলিশ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। আমি কিন্তু অনেক ফ্র্যাগমেন্টেড করে ভেঙে 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 আপনাদের বুঝাচ্ছি, সময় মনে করেন যে একটু বেশি নিয়ে হলেও আস্তে ধীরে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি বুঝেন বা মনে হয় যে ক্লাসগুলো আপনাদের কাছে ইফেক্টিভ হচ্ছে, আপনারা অবশ্যই এগুলো শেয়ার করবেন, এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমরা করতেই পারি। ওকে, নেক্সট আসি। The relative pronoun completely replaces, completely refers to entirely, সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে, আর ডুপ্লিকেট, যারা ডুপ্লিকেট বুঝেন, ডুপ্লিকেট হচ্ছে অনুরূপ, কপি, জেরক্স, কাকে? The relative pronoun completely replaces a duplicate noun phrase, একই রকমের একটা নাউন ফ্রেজ কে একদম কি করে ফেলবে? রিপ্লেস, তার স্থানে পরিবর্তন হয়ে যাবে। এক্ষেত্রে একটু শর্ত আছে এই জায়গায়, there can be no regular pronoun along with the relative pronoun, যখনই আপনি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবেন আর অতিরিক্ত নাউনের পরিবর্তে যে আমরা প্রোনাউন রেগুলার প্রোনাউন নেই সেটা লাগবে না। যেমন আমি আপনাকে এখানে দেখাই, ইনকারেক্ট হয়ে যাবে কোনটা? দিস ইজ দ্য বুক দ্যাট আই বট, এই যে ইট, তাহলে এই জায়গাটা কাজটা কি করলো? এই যে আমি রেগুলার প্রোনাউনকে আবার ব্যবহার করলাম। there can be no regular pronoun, তাহলে আপনি এখানে নো রেগুলার প্রোনাউন আর ব্যবহার করা লাগবে না, কারণ আমি এখানে রিলেটিভ প্রোনাউন নিয়ে নিছি, সেটা হচ্ছে দ্যাট। দেখেন দিস ইজ দ্য বুক, এখানে দিস ইজ দ্য বুক, দ্যাট, দ্যাট রেফার্স টু দ্য বুক, এই বুককে রেফার করতেছে, দ্যাট যা আই বট এট দ্য বুক স্টোর, এক্ষেত্রে আপনি আর রেগুলার প্রোনাউনকে রিপিট করবেন না। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে মনে হয়। রিমেম্বার দ্যাট, এবার এটা স্মরণ রাখবেন যে আ সেন্টেন্স উইথ আ রিলেটিভ ক্লজ ক্যান অলওয়েজ বি রিডিউসড টু টু সেপারেট সেন্টেন্সেস। তাহলে খেয়াল করেন এখানে একটা কথা বলা হচ্ছে, মনে রাখতে হবে, আমরা পরে এইখানে দেখব যে রিমেম্বার দ্যাট, স্মরণ রাখতে হবে আ সেন্টেন্স উইথ আ রিলেটিভ ক্লজ, একটা সেন্টেন্স রিলেটিভ ক্লজ যুক্ত, এটা কি করে? ক্যান অলওয়েজ বি রিডিউসড টু টু সেপারেট সেন্টেন্স, দুইটা ভিন্ন ভিন্ন সেন্টেন্সকে একটায় রূপান্তর করে। সো ইচ ক্লজ মাস্ট কন্টেইন আ ভার্ব, সো ইচ ক্লজ মাস্ট কন্টেইন আ ভার্ব, অবশ্যই আপনাকে ভার্ব কন্টেইন করতে হবে, নাহলে ক্লজ হবে না। যেমন এই জায়গাটা যদি একটু খেয়াল করেন, আচ্ছা বুঝতে কোনো সমস্যা হয় কিনা? আচ্ছা একটু আমি কমেন্ট সেকশন দেখে যাচ্ছি, শোনা যাচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে বুঝলাম, বোঝা যাচ্ছে কিনা একটু বলেন তো এবার কমেন্ট করে।
যদি বুঝেন যে হ্যাঁ স্যার বুঝতেছি, তাহলে নালে আর না বুঝলে আমি আবার রিপিট করে আসবো, একটু বলেন যে বোঝা যাচ্ছে কিনা। যেমন দেখেন একটা সেন্টেন্স, উই বট দ্য স্টেরিও, আবার দ্য স্টেরিও, তাহলে এই যে এইটার রিপিটেশন, এই সেন্টেন্সে যেটা অবজেক্ট হিসেবে শেষ হলো, পরের সেন্টেন্সে সেটা আবার সাবজেক্ট হয়ে গেল। had been advertised at a reduced price। এবার দেখেন এখানের অবজেক্টও যে, এখানে সাবজেক্টও সে, একই ব্যক্তি একই বস্তু, যাই হোক একই ব্যক্তি বস্তু যা যে হোক না কেন, এই যে একই জিনিস, তাহলে একই জিনিসের দুইটাকে যখন দুটি ক্লজকে, সরি দুটি সেপারেট সেন্টেন্সকে যখন একটা সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমি একই নাউনকে রাখতে পারবো না, তখন আমি প্রোনাউনই নিয়ে আসবো, এই জন্য সে রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে, অর্থাৎ এই ক্লজটা রিলেটিভ ক্লজ হয়ে যাবে। কেন? আমি এখানে দা স্টেরিও যে, আবার এখানেও সে একই ধরনের, আমি তার পরিবর্তে অর্থাৎ সেকেন্ড ওয়ান এর পরিবর্তে শুধু দ্যাট বসাবো, আর কিচ্ছু না। দেখেন উই বট দা স্টেরিও দ্যাট, এই সেকেন্ড ওয়ান এর পরিবর্তে আমি দ্যাট বসালাম। এবার দেখেন তো সব কিছু সেম ভাবে বসে গেছে, দ্যাট উই হ্যাড বিন অ্যাডভার্টাইজড এট দা রিডিউসড প্রাইস। আমি সেকেন্ড আরেকটা আসি, জন বট আবাউট দা বোট, সেম। তাহলে আমি এই দাবট, সেকেন্ড দাবটের পরিবর্তে আমি দ্যাট বসালাম, ফুল স্টপ উঠে গেল, এবং এই দুটি সেন্টেন্স একটা সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। আশা করি বুঝবেন। এখানে বাকি আপনার এক্সাম্পল গুলোও সেম বোঝাচ্ছে। দেখেন এখানে জন ইজ গোয়িং টু বাই দা হাউস আছে, আবার একটা বিষয় আছে, আগের লাইনে কিন্তু আমরা কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স অবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে ছিল, কিন্তু এখানে আছে কোথায়, এখানে অবজেক্ট হিসেবে আছে, আবার এখানে শেষে আছে অবজেক্ট হিসেবে। এক্ষেত্রে আমরা দ্যাট বসানোর পরে তাহলে এইটাকে তখন বাদ দিয়ে দিই, এই অংশটা থেকে বাদ চলে যাবে। জর্জ ইজ গোয়িং টু বাই দা হাউস, এই যে দা হাউস কে বোঝাচ্ছে দ্যাট বসানোর পর, তাহলে এই দ্যাট রেফারেন্স টু দা হাউস, তাহলে এই হাউসটা তখন আর রিপিট করা লাগবে না। আবার দেখেন জন ইজ দ্য ম্যান, উই আর গোয়িং টু রিকমেন্ড জন, এই যে জন এবং এই জন সেম, তাহলে আমরা জনের পরিবর্তে, জন যেহেতু ব্যক্তিবাচক, তার পরিবর্তে আমরা দ্যাট না বসাইয়া আমরা বসাবো হুম। তাহলে এবার আমাদের কথা যে স্যার আমরা এখানে হুম বসাবো না হু বসাবো, তাহলে তার কিছু আমাদের ব্যবহার নিয়মকানুন জানতে হবে। এবার চলে আসেন, আমরা তার উপরে যাচ্ছি। এবার একটু আমাকে কমেন্টে জানান, উপরে যতটুকু পড়াইলাম আপনারা বুঝছেন কিনা, একটু কষ্ট করে জানান। বুঝতেছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝতেছেন যেহেতু, ওকে। এবার আসি হু এবং হুম। দেখতে দুইটাকে একই রকম মনে হলেও কিন্তু ব্যবহার সেম নয়, কারণ হচ্ছে হু এর পরে কে আসে, হু এর পরে ভার্ব আসবে সরাসরি, কিন্তু হুম এর পরে আসবে নাউন। এই স্ট্রাকচারটা আপনারা এখানে স্ট্রাকচারটা যদি দেখেন, আমি একটু আগে এখানে নিয়ে আসলাম, হু এর পরে আসে ভার্ব, কিন্তু হুম এর পরে আসে নাউন। আগে পরে যা থাক না কেন, আমার এখানে কনস্ট্রাকশনটা খেয়াল করতে হবে। ওকে, who is used when the noun phrase being replaced is in the subject position of the sentence। যদিও বোঝা যাচ্ছে না মনে হয়, আমরা একটু উদাহরণে আসতে পারি কিনা দেখি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়ান, এবার দেখেন who is used, who কে ব্যবহার করা when, যখন the noun phrase being replaced, অর্থাৎ নাউন ফ্রেজটা এর পরিবর্তে, অর্থাৎ নাউন ফ্রেজ যে পরিবর্তে হু কে যখন আমি রিপ্লেস করব, কোন পজিশনে, ইজ ইন দা সাবজেক্ট পজিশন অফ দা সেন্টেন্স, তখন আমি হু ব্যবহার করব। যেমন আপনি এই জায়গাটা দেখেন, একটু নিচের দিকে আপনাদের নিয়ে আস হালকা, the men are angry, the men are angry, the men are in this room। এবার দেখেন এই সেন্টেন্সটা কি হয়ে গেল পরে, the men are angry, the men are in this room। এখন দেখেন এখানে সাবজেক্ট যেটা নাউন ফ্রেজ আর কি, সাবজেক্ট সেম না, the men, এই ব্র্যাকেটের ভিতরে এই পরের অংশটা দিয়ে দিল, এই যে the men in this room, এই যে এখানে বসাই দিল মনে করেন। এবার দেখেন the men are angry হয়ে গেছে না, মাঝখানে the men in this room, এই যে সাবজেক্টটা আছে সেকেন্ড সেন্টেন্স, এই সেকেন্ড সেন্টেন্সটাকে দেখেন কিভাবে সেকেন্ড সেন্টেন্সটাকে ফার্স্ট সেন্টেন্সের একদম ভিতরে প্রবেশ করানো হলো। জাস্ট সাবজেক্টের পরেই এবং এই ভার্বের আগে, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে সেকেন্ড সেন্টেন্সটাকে পুরোপুরি একদম জাস্ট কি করা হলো, পুশ করা হলো। পুশ করে এখানে এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট যেহেতু সেম, দুইবার রিপিট না করে তার পরিবর্তে সরাসরি হু বসালাম।
আর কোথাও কোনো কিছু পরিবর্তন, উপরে আমি একটু পরে পড়তেছি, আপনাদের এখান থেকে একটু বুঝাই আনি। দ্য মেন, এই যে দেখেন দ্য মেন, আবার দ্য মেন আর ইন দিস রুম, এই যে মাঝখানে ব্র্যাকেটের ভিতরে বসে গেছে, আবার এখানে বসলো। এখন কি হলো, জাস্ট এইটার পরিবর্তে হু বললো, এই যে হু বসালাম, দ্য মেন হু আর ইন দিস রুম, আর ইন দিস রুম, এবার আর এংরি, আর এংরি। কত সুন্দর বিষয়টা। দুটি সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করব, দ্যাট মিন্স জয়নিং সেন্টেন্স। এক্ষেত্রে একটা টার্মের নাম আসে, সেটাকে এই হু, এই যে হু যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ, অর্থাৎ ক্লজের পরিবর্তে আসছে যে রিলেটিভ প্রোনাউন, তাকে বলা হয়, টার্মটার নাম বলা হয় অ্যান্টিসিডেন্ট। সাবজেক্টের পরে যদি সেই রিলেটিভ প্রোনাউনটা বসে দেওয়া হয়, যে ফর্মে বসবে, যার নিয়মে বসবে, তাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। আমি একটু আবার আপনাদের উপরের দিকে নিয়ে যাই, সবাই কি বুঝতেছেন? এবার দেখেন, আমরা হু এর ব্যবহার বুঝলাম। whom is used when it is from the complement position। আমরা হু কে করি সাবজেক্ট পজিশন, সাবজেক্ট, আর whom কে করি কমপ্লিমেন্ট পজিশন, দ্যাট মিন্স অবজেক্ট পজিশন। নোট, ইন স্পিচ মানে বলার ক্ষেত্রে whom is rarely used, whom কিন্তু খুব কম ব্যবহার করে, বাট it should be used when appropriate in formal written English। তাহলে এটাকে ব্যবহার করা হবে কোথায়, রিটেন ইংলিশে যদি হয়। if you have difficulty deciding whether who or whom, আপনার যদি সমস্যা হয় who হবে নাকি whom হবে এমন ডিসাইড করতে যদি সমস্যা হয়, তাই না, should be used, remember the following rule। এমন যদি সমস্যা হয় আপনি এই রুলটা মনে রাখবেন, who এর পরে সবসময় ভার্ব, whom এর পরে সবসময় নাউন। তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি আবার আপনাদের নিচের দিকে নিয়ে যাচ্ছি, আমরা দা মেন থেকে করাইছিলাম, এটা হয়ে গেল। দেখেন এবার দা মেন আর এংরি, দা মেন আর এংরি, আমি একটু আগের সেন্টেন্সটা রেখে একটু কম্পেয়ার করি। দা মেন আর এংরি, আই ডোন্ট লাইক দা মেন। এখন দেখেন এই জায়গায় কিন্তু ছিল, আগের সেন্টেন্সে ছিল দা মেন আর এংরি, পরের সেন্টেন্সে ছিল দা মেন আর ইন দিস রুম। তাহলে এখানে এসে সাবজেক্ট পজিশনে ছিল, এখানে এসে সাবজেক্ট পজিশন, কিন্তু এই সেন্টেন্সটায় দে মেন আর এংরি সাবজেক্ট পজিশন, I don't like the men, এই যে এখানে হচ্ছে কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স অবজেক্ট পজিশন। এক্ষেত্রে করার সময় আমি এই দ্বিতীয় সেন্টেন্সটা ওই আগের মতো করে কি করে দিলাম, প্রবেশ করিয়ে দিলাম এর ভিতরে। দেখেন তো, the men are angry, এই যে ফার্স্ট সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে আমি সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে দিলাম। এখন যেহেতু সে the men কমপ্লিমেন্ট কে, দ্যাট মিন্স অবজেক্ট কে বোঝাচ্ছে, আমি এখানে হু না দিয়ে তখন বসাবো হুম, আর সব বসে যাবে। the men, এখানে হলো হুম, আই ডোন্ট লাইক, এই the men আর হবে না, এবার আর এংরি, আর এংরি হয়ে যাবে। খুবই সহজ। কেউ বুঝতে যদি সমস্যা হয় ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার উই অলসো ইউজ দ্য ফর্ম হুম আফটার প্রিপোজিশন। তাহলে এখানে আরো একটা কথা বলা হচ্ছে, আমরা প্রিপোজিশনের পর হুম কে বসাতে পারি। ইন দিস কেস, এক্ষেত্রে the preposition should also be moved to the position before whom। তখন আমরা কি করব, প্রিপোজিশন, খেয়াল করেন, আমরা কিন্তু প্রিপোজিশনকে অর্থাৎ হুম কে বসাইতে পারি প্রিপোজিশনের পরে। এক্ষেত্রে কি করব, পজিশনটা কার, প্রিপোজিশনের পজিশনটা হুম এর আগে চলে আসবে। যেমন দেখেন বিফোর হুম ইনফর্মাল রিটেন, যেমন দা মেন আর ইংলিশ, সাবজেক্ট কিন্তু দা মেন, দা ওমেন ইজ টকিং টু দা মেন। এই যে টকিং এর পর একটা টু প্রিপোজিশন হয়ে গেল, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে একটু পরিবর্তন। তাহলে আমি এই সেকেন্ড সেন্টেন্সটাকে মাঝে নিয়ে নেই, the woman is talking to the man। দেখেন তো কি হচ্ছে, এই জায়গায় কি হচ্ছে, কোন পজিশনে আছে, টু the man, কমপ্লিমেন্ট পজিশন, তবে প্রিপোজিশন যুক্ত। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, আমাদের নিয়ম অনুসারে কথা ছিল the man whom the woman, the man whom the woman is talking are angry, কিন্তু যেহেতু আগে একটা প্রিপোজিশন রয়ে গেল, সেই প্রিপোজিশনটা whom এর আগে রয়ে যাবে। দ্যাট মিন্স কমপ্লিমেন্ট যুক্ত যাকে রেফার করতেছে, সেই কমপ্লিমেন্টের আগে বা অবজেক্টের আগে যদি টু থাকে, আমরা হুম এর আগে সেই টু বলতে শুধু টু না, যে কোনো প্রিপোজিশন, সেই প্রিপোজিশনটাকে এখানে দিয়ে দিই। খুবই সহজ। এরপরে আসি,
পরের লাইন, however if the preposition is part of a combination such as a two word verb একসাথে যদি হয়, meaning that the preposition cannot reasonably be moved away from the verb, it will be remain with the verb. যেমন look for, আমি যদি বলি look for, এই look for বলতে কিন্তু সার্চ বোঝানো হয়। এই কথাটা কি বোঝাচ্ছে জানেন? যদি এমন কোনো প্রিপজিশন হয় যেটা ভার্বের সাথে অ্যাটাচড, চেঞ্জ করা যাচ্ছে না বা পরিবর্তন করা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন তাকে তার সাথে রেখে দিবেন, সেটাই বোঝানো হচ্ছে। এবার আসেন রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লজেস। রেস্ট্রিকশন, রেস্ট্রিকটিভ মানে রেস্ট্রিকশন। আচ্ছা আজকে কি খুব প্রেসার হয়ে যাবে? সবগুলো কি করাবো? আচ্ছা রেস্ট্রিকটিভটা আগে করাই দেখি, তারপর যদি অন্যটা না পারি পরে ক্লাস করাবো, সমস্যা নেই। রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকটিভ মানে রেস্ট্রিকশন, নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত যে ক্লজ গুলো থাকে, কোনগুলোকে নিয়ন্ত্রণ করব বা কাকে নিয়ন্ত্রণ করে আর কোনগুলো নিয়ন্ত্রণ করে না, দেখি। আর রিলেটিভ ক্লজ ক্যান বি আইদার রেস্ট্রিকটিভ অর নন রেস্ট্রিকটিভ। একটা রিলেটিভ ক্লজ হয় রেস্ট্রিকটিভ হয় অথবা নন রেস্ট্রিকটিভ হয়, অনিয়ন্ত্রক হয়। আর রেস্ট্রিকটিভ ক্লজ ইজ ওয়ান, রেস্ট্রিকটিভ ক্লজ কি, that cannot be omitted from a sentence, অর্থাৎ ওই রেস্ট্রিকটিভ ক্লজটি সেন্টেন্স থেকে ওমিট করা যায় না, বাদ দেওয়া যায় না। কখন? if the sentence is to keep its original meaning, যদি সেন্টেন্সটিকে তার আসল অর্থ ঠিক রাখতে হয় তাহলে সে ওই ক্লজটাকে বাদ দিতে পারবে না। কোন ক্লজ? রিলেটিভ ক্লজটাকে। সেই রিলেটিভ ক্লজটাকে রেস্ট্রিকটিভ, তাকে বাদ দিতে পারবে না। আর নন রেস্ট্রিকটিভ ক্লজ কন্টেইনস এডিশনাল ইনফরমেশন, কিছুটা যদিও এটা অ্যাপোজিশন রুলের মতো কিন্তু অ্যাপোজিশন নয়। আর নন রেস্ট্রিকটিভ ক্লজ কন্টেইনস এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য দেয়, হুইচ ইজ নট রিকোয়ার্ড টু গিভ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের জন্য প্রয়োজন নাই কিন্তু ইনফরমেশন দেয়, তাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ। তাহলে এই টপিকটা আপনাদের খুব ভালোভাবে শিখতে হবে এবং খেয়াল রাখিয়ে। A non-restrictive clause is set off from the other clause by commas, অর্থাৎ নন রেস্ট্রিকটিভ ক্লজটা অন্য ক্লজ থেকে কমা দিয়ে সেপারেট করব, and a restrictive clause is not, কিন্তু রেস্ট্রিকটিভ ক্লজ থাকবে অ্যাটাচড, এখানে কমা দেওয়া যাবে না। who, whom and which can be used in restrictive or non restrictive, তাহলে who, whom, which আমরা দুই জায়গায় ব্যবহার করতে পারবো, রেস্ট্রিকটিভে পারবো, নন রেস্ট্রিকটিভে পারবো। তাহলে রেস্ট্রিকটিভ আমি যদি বলি যে লিমিটিং, লিমিটেড, লিমিট করে দেওয়া টু দ্য পয়েন্টে। নন রেস্ট্রিকটিভ এখানে আর লিমিট করে না, শুধু সে অতিরিক্ত তথ্য দিয়ে যায়, এর কোনো ফাংশন নাই, এর সাথে ক্লজের রিলেশন না থাকলেও সেন্টেন্সের মিনিং এর কোনো পরিবর্তন হবে না বা প্রভাব ফেলবে না, কিন্তু সে কিন্তু প্রভাব ফেলবে। ওকে, that can be used only in restrictive clauses, অর্থাৎ that ব্যবহার করতে পারি শুধু নরমালি, that is preferred word to use in a restrictive clause although which is acceptable। তাহলে আমরা দ্যাটটাকে রেস্ট্রিকটিভে ব্যবহার করি, তবে আমরা দ্যাটের পরিবর্তে হুইচ কেও কিন্তু ব্যবহার করতে পারি। TOEFL doesn't test the use of which and that in restrictive clauses, বুঝুন নাই মনে হয়। TOEFL doesn't test, TOEFL এ কিন্তু আপনাদের এই পরীক্ষাটা করে না। the use of which, আপনি কি which ব্যবহার করতেছেন অথবা that ব্যবহার করতে কোথায়? রেস্ট্রিকটিভ ক্লজে, এগুলার কোনো পরীক্ষা নিবে না কিন্তু TOEFL এর ক্ষেত্রে বলা হচ্ছে। এই জায়গাটায় যদি আমি একটু খেয়াল করি, আমার রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ আরো ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ আপনারা পুরোপুরি বুঝেন নাই, এবার বুঝবেন। দেখেন এক্সাম্পলস অফ রেস্ট্রিকটিভ অর নন রেস্ট্রিকটিভ ক্লজেস, উদাহরণ দিই। যেমন উইথস দ্যাট ফ্লোট, তাহলে আমরা কিছুক্ষণ আগে রেস্ট্রিকটিভ ক্লজের ভিতরে বলে আসছি সেটাকে কি করা যায় না, ক্লজটাকে সেপারেট করা যায় না। এই যে দ্যাট, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। দ্যাট ফ্লোট কোথায়? টু দ্য সারফেস শুড বি রিমুভড বিফোর দ্য ডিকে। দেখেন তো এই ফুল স্টপের আগ পর্যন্ত আমি কোথাও কমা ব্যবহার করছি কিনা? করিনি। আমি আপনাকে এই ব্যাখ্যাগুলো পড়ার আগে এখানে আসেন তো, নন রেস্ট্রিকটিভ মাই কার কমা হুইচ ইজ ভেরি লার্জ, আবার কমা ইউজেস টু মাচ গ্যাসোলিন। তাহলে আমি এক্ষেত্রে আমি যদি বলি যে মাই কার ইউজেস টু মাচ গ্যাসোলিন, আমার হুইচ ইজ ভেরি লার্জ এই কথাটা কিন্তু আমি না বললেও পারতাম। তার মানে এই অংশটার এই ফুল সেন্টেন্সের উপর কোনো প্রভাব নেই, কিন্তু যদি আপনি দ্যাটটাকে বাদ দেন তাহলে সেন্টেন্স হবেই না। তার মানে রেস্ট্রিকটিভ ক্লজে আপনি বাদ দিতে পারবেন না,
আর নন রেস্ট্রিকটিভ ক্লজে আপনি বাদ দিতে পারবেন, অর্থাৎ এর কোনো প্রভাব থাকবে না। এবার আসি রেস্ট্রিকটিভ ক্লজ কি বলতেছে, উইডস দ্যাট ফ্লোট, তাহলে কোন উইডস কে বোঝাচ্ছে, যেগুলো ভাসে কিসের, সারফেস, কোনো কিছু পৃষ্ঠের উপরে, পানির পৃষ্ঠ বা এমন কিছুর উপরে, শুড বি রিমুভড বিফোর দ্যাট দে ডিকে, তারা ধ্বংস হয়ে যাওয়ার আগে, ফিকে হয়ে যাওয়ার আগে, তাই না, এদের রিমুভ করতে হবে। যেমন উই আর নট স্পিকিং অল উইডস, আমি কিন্তু সব উইড কে বোঝাচ্ছি না। উইড মানে কি, আগাছা, সব উইড কে কিন্তু বোঝাচ্ছি না, কাকে বোঝাচ্ছি, that flow to the surface, যা সারফেসের উপরে ভাসে, শুধু only those that flow to the surface, ওগুলোকে। thus, তাই, the sentence is restrictive, সেন্টেন্সটি সীমাবদ্ধ, সেন্টেন্সটি নিয়ন্ত্রিত। if that flow to the surface, এই কথাটা যদি, এই that flow to the surface যদি না থাকতো, যদি omit করে দেওয়া হয়, the sentence would have a different meaning, তাহলে কিন্তু অর্থ ভিন্ন হয়ে যাবে। এখানে কিন্তু টু দা পয়েন্টে রেস্ট্রিক্ট, লিমিট অর্থাৎ টার্মিনেট করে দেওয়া হয়েছে কোন উইড কে বোঝাচ্ছে, যে উইড গুলো সারফেসে ভাসমান। যদি আমি দ্যাট উইড থেকে সারফেস পর্যন্ত না রাখি, উইড শুড বি রিমুভড বিফোর দ্য ডিকে, তাহলে কিন্তু অন্য ভিন্ন যে কোনো উইডস হতে পারে। আশা করি বুঝতে পারছেন। নন রেস্ট্রিকটিভ মাই কার হুইচ ইজ ভেরি লার্জ, এই অতিরিক্ত তথ্য, যদিও এটা কি নয়, অ্যাপোজিটিভ নয়, কিন্তু অ্যাপোজিটিভের মতো অতিরিক্ত তথ্য দেয়। uses too much gasoline, the fact that my car is very large is additional information and not important to the rest of the sentence, বাকি সেন্টেন্সের জন্য এর কোনো গুরুত্ব নাই। notice that it is not possible to use the pronoun that in place of which, খেয়াল করবেন in this sentence, এক্ষেত্রে আমি কিন্তু which এর পরিবর্তে that কে ব্যবহার করতে পারবো না, মাথায় আপনাকে রাখতে হবে। এরপরে আরো অনেকগুলো एग्जांपल আছে, আমি एग्जांपल গুলো না পড়লেও হয়। তারপর ডক্টর জোন্স ইজ দ্য অনলি ডক্টর হুম, এই যে ডক্টর হুম, আমি যখন হুম ব্যবহার করলাম, দেখেন কোথাও কমা ব্যবহার করি নাই, যখনই কমা ব্যবহার করব রেস্ট্রিকটিভ হয়ে যাবে। আপনি হুম, এই হুম আই হ্যাভ সিন, এই কথাটা, এই যে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই যে whom I have seen, এ কিন্তু এর সাথে রিলেটেড, রেস্ট্রিকটিভ করে দিচ্ছে। ডক্টর জোন্স ইজ দ্য অনলি ডক্টর, একমাত্র whom I have seen about this problem, আমি তাকে দেখেছি। যদি না বুঝেন তাহলে পরেরটা আসেন, হারিকেনস that are born of the coast of Africa often prove, তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে, ডেফিনাইট করে দিচ্ছে কোন হারিকেন, that are born of the coast of Africa, এই এতটুকু পর্যন্ত রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে, ডেফিনেট করে দিচ্ছে, ফিক্সড করে দিচ্ছে, টার্মিনেট করে দিচ্ছে, লিমিট করে দিচ্ছে। আমি সবগুলো ওয়ার্ড বললাম, মানে আপনি এটাকে যদি এখন বাদ দিয়ে দেন তাহলে কিন্তু অর্থ ভিন্ন হয়ে যাবে। আপনি যদি বলেন হারিকেনস অফেন প্রুভ টু বি দা মোস্ট ডেডলি, কোন হারিকেন, যে কোনো হারিকেন হতে পারে, আর এখানে হারিকেনটাকে লিমিট করে, এই জন্য সে রেস্ট্রিকটিভ। আশা করি আপনারা এখান থেকে एग्जांपल গুলো পড়ে পাবেন। আবার আমি একটু এই সেন্টেন্সটা দেখি একটু, দিস রাম, তাই না, হুইচ আই বট ইন দা ভার্জিন আইল্যান্ড, কি বোঝাচ্ছে, রাম বলতে এক ধরনের মদ জাতীয় জিনিস, তাই না, দিস রাম হুইচ আই বট ইন দা ভার্জিন আইল্যান্ড, এই কথাটা কমার এখান থেকে আর এখান থেকে পর্যন্ত একটু না হইলেও কিন্তু সেন্টেন্স হয়। দিস রাম ইজ ভেরি স্মুথ, কোন রাম, হুইচ আই বট ইন দা ভার্জিন আইল্যান্ড, এই কথাটা হচ্ছে অতিরিক্ত তথ্য, বিদায় সে হচ্ছে নন রেস্ট্রিকটিভ, অর্থাৎ রেস্ট্রিক্ট করে দেয় নাই, অর্থাৎ সে না থাকলেও সেন্টেন্সটা হতে পারত, সেন্টেন্সের অর্থ ভিন্ন হবে না। আশা করি আমরা রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ বুঝছি, না বুঝলে ভিডিওটা আবার দেখিয়ে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি না হয় আমাকে অবশ্যই বলবেন, প্রয়োজনে আমি আবার আপনাদের বুঝাবো, কোনো সমস্যা নেই। এরপরে আসেন হুজ, দেখি তো হুজটা করে পারবো কিনা। আচ্ছা, হুজ পর্যন্ত আমরা আজকে রাখি, আমাদের আরেকটা বাকি থাকবে, ওটা আমরা পরের ক্লাসে করব। দিস রিলেটিভ প্রোনাউন ইন্ডিকেটস পজিশন, আপনারা 79 এবং 80 পেজ, এই টোফেল বইয়ে 79 এবং 80 পেজ এ পড়বেন প্রোনাউনের
পসেসিভ প্রোনাউন আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই প্রোনাউন গুলা কি ইন্ডিকেট করে? পজেশন, কারো অধিকারে কোনো কিছু থাকা। এক্ষেত্রে আমরা সরাসরি নাউনের সাথে যদি হয় আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, এই যে অ্যাপোস্ট্রফি। আর যদি নাউন না হয় তাহলে আমরা পসেসিভ ফর্মটাকে যাই, প্রোনাউনের পসেসিভ ফর্ম। দিস রিলেটিভ প্রোনাউন ইন্ডিকেটস পজেশন। যেমন the board was composed of citizens, এই যে citizens কমপ্লিমেন্ট আছে। the citizens dedication was evident। আমি যখন এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কানেক্ট করব, জয়েন করব, the board was composed of citizens, দেখেন এতদূর পর্যন্ত সমস্যা নাই। the citizens এই যে যেটা আছে কিসে আছে? নাউনের অ্যাপোজিশন, সরি নাউনের পসেসিভে আছে, সেটাকে আমি করে দিব প্রোনাউন, সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তখন the citizens এর পরিবর্তে আসবে whose, মানে ব্যক্তি পজিশনে হয় whose সাধারণত, তাহলে whose ডেডিকেশন বাকি সব বসবে। আমি দাস এই যে দা সিটিজেন এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে হু না দিয়ে তখন হুজ দিয়ে দিলাম, কারণ সিটিজেন ছিল কি হিসাবে? নাউন হিসাবে, কিন্তু সে আর নাউন নাই, সে হচ্ছে পসেসিভ এ বোঝাচ্ছে, অর্থাৎ তার নাউনটা কিন্তু এখানে, সে এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এই জন্য অ্যাপোস্ট্রফি বাদে সরাসরি প্রোনাউন চলে আসবে এইটা। আমি আপনাদের পেজ নাম্বার বললাম, অবশ্যই পেজটা দেখবেন 79 80 পেজে। এবার আসেন জেমস, জেমস আবার বলতেছে কে এর সাথে? জেমস ফাদার, মাঝখানে দিয়ে দিয়েছে আর কি আপনাকে কানেক্ট করার জন্য। আমি সেন্টেন্সটা এভাবে পড়ি, জেমস হ্যাজ রিসিভড আ প্রমোশন, জেমস ফাদার ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি। জেমসের বাবা কিন্তু ওই কোম্পানির প্রেসিডেন্ট। আচ্ছা, জেমস লিখে এরপরে এই যে এই প্রথমটা যেটা করলাম এটা হচ্ছে রেস্ট্রিক্টিভ, নির্দিষ্ট। এখন যেটা আসবো এই দেখেন কমা দিয়ে হুজ ফাদার, এই যে জেমসের ফাদার মিন্স হুজ ফাদার, বাকিটা দিয়ে কমা দিলাম, এটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ ক্লজের ভিতরে, আর বাকিটা বসে গেল। আবার দেখেন জন ফাউন্ড আ ক্যাট, এবার দ্য ক্যাটস তাহলে হুজ। এবার দেখেন হুজ কি ব্যক্তি বস্তু? সবার সাথে কিন্তু হতে পারে, তার ক্যাট তো আর ব্যক্তি না, তাহলে হুজ হতে পারে। হুজ লেক, তাহলে কিন্তু আমি দ্য ক্যাটস লেক না দিয়ে হুজ লেক দিলাম, দুটো সেন্টেন্সকে এক করে দিলাম। আবার এটা হচ্ছে রেস্ট্রিক্টিভ। আবার নন রেস্ট্রিক্টিভ, হ্যারল্ড ইজ এট দ্য পুলিশ স্টেশন, হ্যারল্ডস কার ওয়াজ স্টোলেন লাস্ট নাইট। এখন আমি হুজ কার ওয়াজ স্টোলেন লাস্ট নাইট, এই যে হ্যারল্ডস এর পরিবর্তে হুজ দিয়ে দিলাম, এই যে সাবজেক্টের পরেই তার রিলেটিভ প্রোনাউনটা চলে আসলো, এটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ অবস্থা। এটা এখানেও সেম, এখানেও এই যে দেখেন সেটা দ্য ডেন্টিস্ট ইজ এ চাইল্ড, সরি দ্য ডেন্টিস্ট ইজ উইথ এ চাইল্ড, এই যে এ চাইল্ড, আবার দ্য চাইল্ড যে তাহলে হুজটি। আপনি যদি প্রেসিডেন্ট দেখেন, দ্য প্রেসিডেন্ট ইজ গিভিং আ প্রেস কনফারেন্স, দ্য প্রেসিডেন্টস মানে প্রেসিডেন্টস অ্যাডভাইজার্স হ্যাভ, তাহলে হুজ অ্যাডভাইজার্স হ্যাভ, এই যে বাকি তথ্যগুলো দিলাম নন রেস্ট্রিক্টিভ টার্ম। আশা করি বুঝতে পারছেন। আর যদি মনে হয় যে আপনার ইফেক্টিভ হচ্ছে, প্লিজ অবশ্যই আপনারা কি করবেন? একটু শেয়ার করবেন, লাইক তো করবেনই, শেয়ার করলে আমরা একটু ইন্সপায়ার হই যে আমাদের ভিডিওটা কতজনের কাছে রিচ করলো, কয়জন ভিউ করলো, ভালো লাগে আর কি। হ্যাঁ, ভালো তো লাগবে, স্বাভাবিক। একটা কাজ করলে যদি আপনি যদি তার বিনিময়ে মনে করেন যে অন্তত এপ্রিসিয়েশনটা পান, এটাও তো অনেক কিছু। আচ্ছা, আমরা আজকে এটা পড়তে চাইছিলাম কিন্তু আজকে করব না, কারণ হচ্ছে যে একদিনে বেশি দিচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে 180 পেজ থেকে অপশনাল রিলেটিভ ক্লজেস রিডাকশন, অর্থাৎ কোথায় আমরা রিডাকশন বা রিডিউস করব রিলেটিভ প্রোনাউন, দরকার নাই, এই ক্লাসটা অবশ্যই করবেন। কিন্তু এই যে পসিভ ভয়েসে এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হই, স্যার এখানে এটা তো নাই, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেন হলো? ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের এইটার উপরে ক্লাস দিব, এটা পড়াবো। টিল দেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি শেয়ার করবেন।